আর পলুটুর হাত এবার এক করে দিতে যাচ্ছে নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এই পর্বে দেখা যাবে মৌ আর পলুটুর আশীর্বাদ হচ্ছে, আর সেটা কিছুতেই সহ্য করতে পারে না মিঠি। মিঠি তখন মনে মনে খুব কষ্ট পেতে থাকে, কিছুতেই সহ্য করতে পারে না। এদিকে দেখা যায় ঠাম্মিও অসুস্থ হয়ে পড়ে, আর ঠাম্মিকে ধরাধরি করে নিয়ে এসে কুর্চি, আর তারপর কুর্চি বলতে থাকে, মা তুমি একদম নড়াচড়া করবে না। আর তারপর তোমার শরীরটা কিন্তু ভালো নয়, তোমাকে একটা কথা বলছি, তুমি কিন্তু দাদাভাইকে নিয়ে আর একটুও টেনশন করবে না। আর তখন বলে যে দাদাভাই তোমার কে হয় বলো তো, তোমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে, তুমি তখন তার পক্ষ হয়ে কথা বলছো। আর তখন দেখা যায় সেই মুহূর্তে সেখানে চন্দ্র চলে আসে। চন্দ্র এসে তখন বলতে থাকে যে কি হয়েছে, তুমি আমাকে বলতে আমি তো তোমাকে নিয়ে আসতাম, তুমি যে কি যে করো না মা, কিছুই বুঝতে পারি না। এরপর দেখা যায় চন্দ্র আবার ন্যাকামি শুরু করে দেয়। আর তখন দেখা যায় চন্দ্র বলে যে মা তুমি এখানে বসো, একদম তুমি চিন্তা করো না, তোমার খাবার দাবারের ব্যবস্থা আমি করব, তুমি কোনো চিন্তাই করবে না। সকলে আমার দিকে মুখ ফিরিয়ে নিলে কি হবে, তুমি তো আমার পাশে আছো আর আমিও তোমার পাশে আছি, তুমি একদম চিন্তা করো না। এদিকে তখন ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে চাঁদু, তো আমি তো জানি তুই আমার পাশে রয়েছিস, তোর জন্যই তো আমার বড্ড টেনশন হয়, পরিবারের সবাই তো তোর বিরুদ্ধে চলে গেছে, কোর্ট কাছারি সমস্ত কিছুই হচ্ছে, তোকে যে আবার কবে আমি হারিয়ে ফেলি সেই ভয়টাই আমি পাই। আমি কোনোভাবেই চাঁদু তোকে আর হারাতে চাই না। আমি যে এতদিন ঘরে কালসাপ পুষে রেখেছিলাম সেটা আমি কখনোই বুঝতে পারিনি, আর সেই সাপটাকে আমি পুষিয়ে রেখেছি, সেই সাপই আমাকে ছোবল মেরে দিল। কি করব, আমার নিয়তের মধ্যে ছিল, আমি আগে জানতাম এরকমটা হবে তাহলে কখনো মাথায় করে রাখতাম না, এটা আমার বড্ড ভুল হয়ে গিয়েছে। তুই কোনো চিন্তা করিস না চাঁদু, সবকিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তুই একটা চাকরি বাকরির ব্যবস্থা কর, দেখবি আবার নতুন করে সবটা আমরা শুরু করব, তোর জীবনটাকে আমরা নতুন করে আবার গুছিয়ে দিব, একদম চিন্তা করবি না। এদিকে দেখা যাবে লক্ষ্মী তখন লক্ষ্মীর মুখে এই সমস্ত কথা শুনে বড় ঠাম্মি তখন বলতে থাকে যে তুই এরকম করে কেন কথা বলছিস, এরকম বলতে কি তোর মুখে একটু আটকাচ্ছে না তাই না রে? তখন ঠাম্মি বলতে থাকে যে কেনই বা আটকাবে দিদি, তুমি তো সবকিছু দেখতে পাচ্ছ, কি আর বলবো বলো তো, আমার ছেলের ভুল হয়েছে, আমি মা হয়ে যেহেতু আমার ছেলেটার ভুল হয়ে গিয়েছে, আমি মা হয়ে তো সেটা নিয়ে বসে থাকতে পারি না, আমি তো ক্ষমা করে দিব তাই না? আর আমার ছেলে তো এদিকে মনেও ছিল না কিছু, তাই বলে কি আমার ছেলেকে ক্ষমা করে দেওয়া যায় না? আমার ছেলের নামে এত কিছু কেন করতে হবে? আর তখন বলে যে ওকে তো ক্ষমা করবে না বরঞ্চ ওকে একদম জেলের ভিতর না নিয়ে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে। আমার ছেলে কি বা দোষ, 20টা বছর পর আমার ছেলে বাড়িতে ফিরে এসেছে, বৌমাকে এত করে বোঝালাম কিছুতেই বুঝলো না। দেখা যায় মৌ আর পলুটুর আশীর্বাদ করছে, আর একে একে সবাই আশীর্বাদ করতে থাকে। তখনই দেখা যায় অনন্যা কমলিনীর মুখের দিকে তাকিয়ে থাকে আর বলে, কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে আছো, আশীর্বাদ করবে না? করে যাও, না করলে কি করে হবে? আর তখন দেখা যাবে এক এক করে নানান কথা শোনাতে থাকে কমলিনীকে। আর তখন দেখা যায় বলতে থাকে যে তুমি অনন্যা বৌদি আশীর্বাদ করো না, আমাকে করতে হবে এমন কোনো মানে আছে বলো? তোমরাই করো, যা করার করা তোমরাই করো, আমাকে এখানে আসতে হবে না, আমি এখানে শাক বাজিয়ে দিচ্ছি, তোমরা কোনো চিন্তা করো না। আর মিঠি এসেছে তো কি হয়েছে, মিঠি তোমাদের আশীর্বাদে কি বাধা হয়ে দাঁড়াবে? একদমই না, মিঠি কিন্তু এরকম মানুষ নয়, আমি কিন্তু আগেও তোমাদেরকে বলেছি। আর দেখো মিঠু কিন্তু একদম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। আর তখন বলে যে কষ্ট পাবে এটা স্বাভাবিক, স্বাভাবিক কি নয়? আর তখন দেখা যায় এদিকে এদেরকে দেখা যায় আশীর্বাদটা শেষ হয়ে যায়। আর তখন দেখা যায় মৌ আর পলটু দুজনেই দুজনের ঘরে চলে যায়। এদিকে আশীর্বাদ দেখেই নতুন মুচকি মুচকি হাসতে থাকে। আর তারপর দেখা যাবে এদিকে নতুন নতুন কোনোভাবেই এটা কল্পনা করতে পারেনি যে শেষ পর্যন্ত পলটু মৌকে বিয়ে করবে। আর তখন পলটুর দিকে তাকিয়ে বলতে থাকে যে তোর মধ্যে কখনো যে এতটা পরিবর্তন আসবে সেটা না আমি কখনো ভাবতে পারিনি, আমার এই পরিবর্তনটা না খুব ভালো লাগছে। আর বলে যে তুই খুব ভালো করেছিস, এই বলে তাকে অপমান করার চেষ্টা করছে নতুন। আর তারপর দেখা যাবে এদিকে পলটুর বাবা নতুনের দিকে তাকিয়ে থাকে, আর তখনই বলে ওঠে যে আমি কিন্তু এর মধ্যে আর কোনোভাবে ইনভলভ হতে পারবো না। এদিকে বাড়ির মধ্যে দেখা যায় রাগারাগি শুরু করে দেয় বুবলাই, সকলের সামনে বলে যে বাড়িতে দিন দিন অশান্তির সৃষ্টি হয়েই যাচ্ছে, মা বা চলে গিয়েছে সেখানে, নিশ্চয়ই সেখানে আবার ওই স্বতন্ত্র বসে যাবে। এদিকে তখন বর্ষা বলে ওঠে, বলে দেখতে পেলে তো সবকিছু তো মায়ের জন্যই হচ্ছে, শেষ পর্যন্ত ডিভোর্সটা কিভাবে পেয়ে কিছু বুঝতে পারছি না। আর তোমরা যদি রুদ্র এভাবে হাত গুটিয়ে বসে থাকো না তখন কিন্তু তোমাদের বিপদ আসবে, এই বাড়ি ছাড়া কিন্তু তোমাদেরকে হতে হবে, সেটা আমি বলে দিলাম।
আর তোমাকে আগেও বলেছি রুদ্র, যা করবে আমাদেরকে একটু ভেবেচিন্তে করতে হবে। এদিকে বুবলাই তখন বলে, আরে আমি সব দিকে তো চেষ্টা করছি, কিন্তু সব সময় যে ওই স্বতন্ত্র বোস সাপোর্ট নিয়ে সবকিছু যে শেষ করে দেয়, কিন্তু এবার আমি আর থেমে থাকবো না, আমাকে কিছু করতে হবে, আমি থেমে থাকবো না। বাবা তোমাকে আমি বলে দিচ্ছি, আমরা আবার থানায় যাব, থানায় গিয়ে আরেকটা মামলা করব, মামলা করে ওই স্বতন্ত্র বোসের নামেই মামলাটা করব। স্বতন্ত্র বোস আমাদের সাথে প্রতারণা করেছে, তার জন্য এত কিছু হচ্ছে আমাদের সংসারে, এটা আমরা না করলে কোনোভাবেই এগোতে পারবো না। বর্ষা তখন দেখা যায় আবার বুবলাইয়ের কাছে আসে আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? কার সঙ্গে লাগবে তুমি? তোমার হাতে কিন্তু টাকা পয়সা নেই, তোমার বাবার হাতেও কিন্তু টাকা পয়সা নেই, আর সব কিন্তু টাকা পয়সা তোমার চলে যাবে। তোমাকে স্পষ্টভাবে বলছে, তুমি এর মধ্যে আর কোনোভাবেই ইনভলভ হবে না, এছাড়া কি কি করা যায় সেটাই তুমি ভাবো। আর সেই সময় তো করছি এসে বলে যে, কি রে, কি নিয়ে এত কথা বলছিস বলতো? নিশ্চয়ই নিশ্চয়ই প্রতিভাকে নিয়ে কথা বলছিস। বৌদি ভাইকে নিয়ে কি এমন কথা হচ্ছিল? তোদের কথা দেখি শেষই হচ্ছে না, এত কথা তোদের কোথা থেকে আসে সেটাই তো বুঝতে পারছি না। তখনই সেখানে চন্দ্র আসে, আর চন্দ্র তখন কুর্চিকে বলে, আরে কুর্চি, তুই কি মানুষ হবে না? তুই এখন আমাকে দোষারোপ করবি? আরে বাবা, আমি তো বললাম যে আমি একটা হোমে ছিলাম, আমার কিছু ছিল না, তারপরে তোরা আমাকে অপমান করে যাচ্ছিস। আমি কিন্তু অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না, বুঝতে পারছিস তো? আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুই আমার পক্ষ হয়ে কেন কথা বলছিস না। আর তখন বলে যে, আমি যে তোর চোখে অপরাধী সেই প্রমাণ কি তোর কাছে আছে? নেই তো, কিচ্ছু প্রমাণ নেই তোদের কাছে। প্রমাণ ছাড়া আমাকে শুধু শুধু দোষারোপ কেন করছিস? বড় ঠাম্মি তখন বলে ওঠে, হ্যাঁ রে জাদু, তুই এই কথাগুলো কি করে বলতে পারলি? প্রমাণ ছাড়া কি কোর্টে বড় বৌমা জিতে আসছে নাকি? প্রমাণ যদি নাই থাকতো তাহলে কি তুই জিততি, তাই না? তোকে কিন্তু আর কোনোভাবে বিশ্বাস করতে পারবো না, অনেক বিশ্বাস করেছি। এদিকে লক্ষ্মী তখন মানে ঠাম্মি তখন বলে ওঠে, আরে দিদি, তুমি আর এত কিছু বলো না, তোমাকে হয়তো বা বশ করে আছে। আর তখন ঠাম্মি বলে ওঠে যে, হ্যাঁ রে লক্ষ্মী, লক্ষ্মী, তোর কি মাথায় আসলে গিলু বলতে কিছুই নেই? তুই এখন পর্যন্ত তোর ছেলের সাপোর্টই করে যাবি, আর তোকে যদি গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তুই কি কিছু এখন করতে পারবি? তোর নামে তো এখন কিছু নেই, তোর কিচ্ছুই নেই, তোর ছেলেরও নেই, আর এত বড় বড় কথা কি করে বলতে পারছিস? আর তখন বলে যে, সারা জীবন তো তোকে আগলে রেখেছে, আর তুই সেই বৌমাকে এমন করে কথা বলছিস, কেন বলছিস বল? বুবলাই রেগে যায় আর বলে যে, চুপ থাকো তোমরা, আর সহ্য করতে পারছি না। শোনো ঠাম্মি, তুমি এতদিন এই বাড়িতে ছিলে না, ভালোই ছিল। আর তখন বলে, তুমি এই বাড়িতে অনেক দিন ধরে ছিলে না তো, তাই তুমি এত কিছু জানো না, আগের ঘটনাগুলো জানো না, তাই তুমি চুপ করে থাকো, তুমি কথা বলতে আসো না। আর ঠাম্মি, তোমাকে তো বলেছিলাম আগেই যে ঠিকই বলে। আর তখন লক্ষ্মী বলে, হ্যাঁ রে, তখন যদি আমি বুঝতাম না তাহলে তো আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আর তখন দেখা যায় বড় ঠাম্মি বলে ওঠে, লক্ষ্মী, এই কথাগুলো এখন থাক না, এই কথাগুলো তুই এখন কেন বলছিস? তুই কি অতীতের কথাগুলো ভুলে গিয়েছিস? তোর ছেলে তো তোকে ফেলে চলে গিয়েছিল, তোর ছেলে যখন ছিল না তোকে তো আগলে রেখেছিল সেই বৌমা। তখন বলে, দেখ বড় বৌমা তোর জন্য কি না করেছে বলতো? তোকে তো সব সময় আগলে আগলে রেখেছে, আর তোর ছেলে যেই ফিরে এসেছে তখন থেকে তুই তোর ছেলেকে আগলে রেখেছিস, তোর বড় বৌমাকে ভুলেই গিয়েছিস। আর তখন বলে, দু চোখের বিষ হয়ে গিয়েছে তোর বড় বৌমা, আমি অনেক ভুল বুঝেছি, কিন্তু আর কোনোভাবে এই ভুল আমি বুঝতে পারবো না। আমি এখন বুঝতে পারছি, যখন আমি দেখতে পেলাম যে ওই মেয়েটি এসে তোর ছেলের ছেলেকে বাবা বললো, তখনই আমি বুঝতে পেরে যাই। আর তখনই সেখানে চন্দ্র এসে বলতে থাকে যে, এটা তো প্রমাণ হয়নি যে ওই মেয়েটি আমার মেয়ে আর সোহিনী আমার স্ত্রী, তাই না? আগে এটা প্রমাণ নিয়ে আসুক, তারপর যা বলার বলার হবে। আর তখন বলে, রেজিস্ট্রি কাগজপত্র কিছুই নেই, আমাকে শুধু শুধু দোষারোপ করা হচ্ছে। আরে বাবা, আমার তো কিছু মনে ছিল না, তখন যদি এই কাজ হয়েও থাকে আমি তো কিছু জানি না, আমি জানলে তো সবটা বলে দিতাম, শুধু শুধু নিজেকে কেন জড়াতাম এই ঝামেলার মধ্যে। আর তখনই দেখা যাবে এদিকে আশীর্বাদ সমস্ত কিছু শেষ হয়ে যায়। আর তখন দেখা যায় এদিকে মিঠি এই সমস্ত দেখে খুব কষ্ট পায়, আর তখন সেখানে থাকবে না বলে দেখা যায় চলে যেতে লাগে। আর তখন নতুন বলে, কিরে মিঠি, তুই চলে যাচ্ছিস কেন? মিঠি তখন বলে ওঠে যে, আমার একদমই ভালো লাগছে না। বাবিন তখন বলে, একদম ন্যাকামি করার চেষ্টা করবি না। আর তখন দেখা যায় পল্টুকে বলে ওঠে, কিরে পল্টু, তোর মুখটা এরকম মনমরা হয়ে আছে কেন? তখন বলে, তুই কি আসলে খুশি নয় নাকি? আর খুশি যদি নাই থাকিস তাহলে এখানে তো তুই আসতি না, তাই না? তাহলে কি এমন হয়েছে যে মিঠিকে দেখে তুই কি অন্য কিছু মেন করছিস নাকি? আর তখন পল্টু বলে ওঠে, না, এরকম কিছুই নয়, আমার মন ভালোই আছে, আমি এমনিতেই দাঁড়িয়ে আছি। আর তখন নতুন আর প্লুটো যখন কথা বলে তখনই সেখানে চলে আসে প্রসম। আর তখন দেখা যায় কমলিনীর দাদা এসে বলে, এখন তো আশীর্বাদের কাজকর্ম শেষ, এখন আপাতত এই সমস্ত শেষ করে আমি একটু বাইরে যাব, আমার একটু বাইরে কাজ রয়েছে, এখানে
এতক্ষণ থাকা আমার মন মানসিকতা আসলেই নেই। মিঠিকে আগলে ধরে রেখেছে কমলিনী। কমলিনী তখন মিঠিকে বারবার বলে যে মিঠিমা একদমই না, তুই কান্না করছিস কেন? তোকে তো আমি অনেকবার বোঝালাম। দেখ, মানুষের জীবনে বিপর্যয় আসবে, জয় বিপর্যয় সমস্ত কিছুই আসবে। তুই সবকিছু ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করে দেখ না, সবকিছু কিভাবে ভালো হয়। আর তখন দেখা যায় এদিকে পলটুর বাবা বলে, আপনার যেমন কাজ রয়েছে আমারও তো কাজ রয়েছে। আমি তো এখানে শুধু শুধু আসতাম না, আমাকে জোর করে এখানে আনা হয়েছে। যেহেতু ছেলের বিয়ে বলে কথা, অতটুকু তো দায়িত্ব পালন করতেই হবে। তবে দায়িত্ব আমি মন থেকে নয়, আমি মুখে মুখে পালন করতে চাই। ছেলে মেয়ে বড় হয়েছে, তাদের তো দায়িত্ব তারাই নিয়েছে, আমি আর কি বলবো বলুন তো? এখানে আমার কিছু বলার নেই। আপনারা যা বলার বলতে পারেন, বিয়ের দিন নয় আপনারাই ঠিক করুন, এর মধ্যে আমি কোনোভাবে ইনভলভ হতে পারবো না। এরপর অনন্যা বলে ওঠে, আচ্ছা তুমি এরকম খুঁচিয়ে খুঁচিয়ে কেন কথা বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো তো। আমি বিয়ের 3 তারিখ ঠিক সবকিছু ঠিক করে রাখবো, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। তুমি শুধু আমার পাশে থেকো। কি বলো নতুন? নতুন, তুমি তো চুপ করে দাঁড়িয়ে আছো, তোমাকে তো আনা হয়েছে এখানে। তখন নতুন বলে, আমি আর কি বলবো, তোমাদের ছেলের বিয়ের ব্যাপারে তোমরাই কথা বলো, কিন্তু আমি আর নিজেকে জড়াতে চাই না। এদিকে মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। মিঠি তখন মনে মনে বলে যে এটাই আমার দেখার বাকি ছিল, কখনো আমি কল্পনা করিনি। আর তখন দেখা যায় মিঠির দিকে তাকিয়ে রয়েছে পলটু, আর মিঠিকে দেখতে পেয়ে মিঠির দিকে যেতে থাকে পলটু কথা বলার জন্য। আর তারপর দেখা যাবে মিঠিকে বলে ওঠে, কি রে মিঠি, তুই কান্না করছিস কেন? তোর কি মন খারাপ নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আর তখন মিঠি বলে ওঠে, একদমই নয়, কান্না করছি না। কোথায় কান্না করছি? কেন কান্না করব? আমার মন ঠিক আছে, সবসময় আমি ঠিকই থাকি। তুই কেন এখানে আসলি? তোর তো আশীর্বাদ, তুই সেখানে যা না, তুই সেখানে গিয়ে কথা বল। আমার সাথে কথা বলতে কে আসতে বললো তোকে? আর তখন বলে, কেউ বলেনি, কিন্তু একটা কথা বলার জন্য তোকে এখানে এসেছি। আর তখন বলে, দেখ, হয়তোবা তুই ভাবছিস যে এই বিয়েটা আমি নিজে থেকে করছি, হয়তোবা স্বার্থপর হয়ে গিয়েছি, কিন্তু তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে কখনো আমার থেকে দূরে থাকতে পারতিস না। আর সেই জন্যই তুই দূরে চলে গিয়েছিস, আর আমিও সেই জন্য রাগ করে এই বিয়েটা করতে বাধ্য হচ্ছি। এখনো আমি মন থেকে তোকেই চাই। দেখা যায় মিঠি সবকিছু শুনতে থাকে পলটুর মুখ থেকে, আর যখন সত্যিটা শুনতে পারে আর তখনই দেখা যাবে নিজেদের মধ্যে যে ভুলগুলো ছিল সেগুলো যায়, আর তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন